প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব নতুন মন্ত্রিসভা, সংস্কার পরিষদের শপথ এবং আগামী দিনে আমাদের আসলে প্রত্যাশা কী থাকছে, এই নানান বিষয় নিয়ে। এবং আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন অতিথিকে। চলুন পরিচিত হয়ে তাদের সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংলাপ প্রতিদিনে। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। জনমানুষের অনেক দিনের আকাঙ্ক্ষিত একটি নির্বাচন ছিল। সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পরে শপথ নিলেন এবং মন্ত্রিপরিষদ গঠিত হলো। প্রথমে জানতে চাই, কেমন হলো মন্ত্রিপরিষদ? অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং যারা শুনছেন। দীর্ঘ ১.৫ যুগ পর আমরা গণতন্ত্রের যেই সংগ্রাম, সেই সংগ্রামের একটি ফলাফল পেয়েছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা গণতন্ত্রের যে উত্তরণের যে জায়গাটা, সেখানে আমরা হয়তো একটি ধাপ পার হয়েছি, কিন্তু সেটাকে টিকিয়ে রাখার জন্য যে চ্যালেঞ্জগুলো, সেগুলো এখন শুরু হবে। প্রথম যে পার্ট, পলিটিক্যাল ট্রানজিশন, যেটা ইন্টারিম গভর্নমেন্টের উপর দায়িত্ব ছিল, আমরা অন্য আলোচনায় না গিয়ে যদি ধরি যে ইলেকশনটি কমপ্লিট করেছে সেই বিবেচনায় ছেড়ে দিই, তাহলে নতুন যে গভর্নমেন্ট এসেছে সেই গভর্নমেন্টের উপর একটি বিশাল প্রত্যাশার দায়িত্ব, যেটাকে আমরা বলতে পারি নিউ বাংলাদেশ। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। সেই জন্য নতুন সরকারের জন্য এটা যতটা আনন্দের, তার চাইতে অনেক বেশি দায়িত্বের। আর মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে যে এই জিনিসটি লক্ষ্য করেছি, সেটা মনে হলো যে প্রবীণ এবং নবীনের একটা সমন্বয় ঘটেছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সহযোদ্ধা যারা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে, জনাব তারেক রহমান যেভাবে কথা দিয়েছেন বিভিন্ন সময়ে, ঠিক অঙ্গীকার করে অঙ্গীকার রাখার যে বিষয়টি, সেটার প্রতিফলন ঘটেছে। এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, যে আমরা যেটা চাই যে জনগণের যে আস্থা রেখেছে জাতীয়তাবাদী দলের উপর এবং তাদের যারা সহযোদ্ধা তাদের উপর, তারা যে কথা বলবে, সেই কথা অনুযায়ী কাজ করবে, সেটার একটি ছোট প্রমাণ আমরা এটাতে পেয়েছি। আমরা আরেকটা প্রমাণ পেয়েছিলাম যখন 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা পালিয়ে যান। তখন জনাব তারেক রহমান জনগণের উদ্দেশ্যে একটা আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন, দ্য জয় অফ ভিক্টোরি ইজ ম্যাগনিফাইড হোয়েন দ্য ডিফিটেড আর সেফ। এবং ওই সময়ে একজন মানুষও প্রাণ হারায়নি। তিনি যে কথা দিয়েছেন, কথা রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের ইশতেহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, ইকোনমিক ইনস্ট্যাবিলিটি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পাবলিক সেফটি, এই জায়গাটা সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে এমপ্লয়াবিলিটির যে জায়গাটা। আমার ধারণা ওনার দুটো বক্তব্য, অর্থাৎ 5ই আগস্টের পর তিনি যখন বলেছিলেন প্রকৃত বীর তখনই সঠিক বিজয় অর্জন করে যখন পরাজিত তার কাছে নিরাপদ থাকে, তিনি কিন্তু কথা রেখেছেন। এবং নির্বাচনের ইশতেহারেও কিন্তু সে বিষয়গুলো এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটি দুটি অঙ্গীকার, যেমন উনি বলেছেন যে আমি যারা আমার সঙ্গে সহযোদ্ধা ছিল তাদের নিয়ে সরকার গঠন করব। আমরা দেখেছি মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে তার সেই অঙ্গীকারের প্রতিফলন শরিক দলগুলোর থেকেও প্রতিনিধিরা আছেন মন্ত্রিপরিষদে। এবার সবচেয়ে বড় অঙ্গীকার জনগণের কাছে যেটা করেছেন, যে একটা নতুন বাংলাদেশ, যেখানে স্ট্রাকচারাল এবং কনস্টিটিউশনাল রিফর্মের একটা বিষয় আছে। এই আলোচনা আমার সহ আলোচক হয়তো বলবেন, তবে আমি মনে করি যে আমাদের জুলাই চার্টার যেটা আছে, এই জুলাই চার্টারটা একটা ডকুমেন্ট যেটা কনস্টিটিউশনাল রিফর্ম করার জন্যে আমরা 2024-এর আপরাইজিংয়ের পর আমরা কিন্তু অঙ্গীকার করেছি। এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের ব্যক্তিগত অ্যাপেল গোটা দলকে ছাড়িয়ে
মানুষের হৃদয়ে প্রবেশ করেছে। তিনি যেভাবে মানুষকে বলতে চেয়েছেন জেনজি অর্থাৎ নতুন প্রজন্ম যেটা, তাকে বিশ্বাস করেছে। এবার পবিত্র দায়িত্ব হচ্ছে তিনি তার নিজের অঙ্গীকার যেমন বজায় রাখা, তেমনিভাবে তার সঙ্গে যে টিমটি আছে সেই টিমকে সঠিকভাবে পরিচালনা করা, এবং তাদের দায়িত্ব হচ্ছে তাকে সাহায্য করা। ইটস নট ওয়ান ম্যান জব, ইটস এ টিম ওয়ার্ক। এবং এখানে করাপশানের জায়গাটায় জিরো টলারেন্স হতে হবে। যত আপনজন হোক, নো মার্সি। যদি এই জায়গাটিতে ছাড় দেন তাহলে জন আকাঙ্ক্ষা যেটা, অর্থাৎ যে কারণে আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে বিতাড়িত করেছিলাম, সে আকাঙ্ক্ষা পূরণ হবে না। ফলে আমি আজকে মহা আনন্দিত এজন্য যে ডেমোক্রেটিক যে ট্রানজিশনটা, পলিটিক্যাল ট্রানজিশন, সেটা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। তারও চেয়ে বেশি আনন্দিত অঙ্গীকার অনুযায়ী তিনি মন্ত্রিপরিষদ গঠন করেছেন। কিন্তু যে প্রত্যাশা নিয়ে আজকে বসে আছি তা হচ্ছে প্রত্যেকটি মানুষের হৃদয়ে তিনি যে স্পর্শ করেছেন, যে পৌঁছেছেন, সেটার অঙ্গীকার যেন ধরে রাখা এবং ধারাবাহিকতাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা একটু ডক্টর সিদ্দিকুর রহমানের খানের কাছে যেতে চাই যে মোহাম্মদ কামরুল হাসান স্যার বলছিলেন যে কারিশমার কথা। আমরা দেখতে পাচ্ছি যে এবারে মন্ত্রী পরিষদে আমরা সাধারণত যাদেরকে বিএনপির হেভিওয়েট নেতা বলি, এর মধ্যে ধরেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান সহ অনেক নেতাকে আমরা দেখতে পাইনি, এবং অনেক নতুন মুখও আমরা দেখেছি। এর আপনার কাছে কি মনে হয় যে এর কারণ কি, এবং যেটি স্যার বলছিলেন যে নতুন একটি বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনের ব্যাখ্যা কি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে রাইসুল, এবং আমার সাথে যিনি আমার সহ আলোচক আছেন, আমাদের বন্ধু সহযোদ্ধা অধ্যাপক কামরুল হাসান, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই আজকে যার নেতৃত্বে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তার মন্ত্রী পরিষদে যারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই যে আজকে 49 সদস্যের একটা মন্ত্রী পরিষদ আপনি দেখলেন দায়িত্ব নিয়েছে, 25 জন পূর্ণাঙ্গ মন্ত্রী, এবং প্রতিমন্ত্রীর সংখ্যা হলো 24 জন, এবং এর মধ্যে টেকনোক্রেট একজন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী, এই নিয়ে 49 সদস্যের মন্ত্রী পরিষদ। গত কয়েকদিন ধরে মন্ত্রী পরিষদের গঠন প্রক্রিয়া নিয়ে আমরা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য আমরা শুনেছি, এবং আজকে যখন এই মন্ত্রী পরিষদটি আনুষ্ঠানিকভাবে তারা শপথ গ্রহণ করলো, যখন আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হলো, আমরা গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া এবং এমনকি আমাদের মেইন স্ট্রিম যে গণমাধ্যমেও আমরা যাদের নাম দেখছিলাম, এদের মধ্যে অনেকের নাম আজকে আমরা দেখতে পাইনি, এবং যারা আলোচনায় ছিলেন না এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হতে আমরা দেখেছি। যেমনটি আপনি বলেছেন যে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য আছেন, সেই সম্ভবত সেই স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে 6 জন এইবার মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অনেক হেভিওয়েট এবং যারা দীর্ঘদিন ধরে এই রাজনীতির সাথে যুক্ত আছেন, যাদের নাম আমরা বিভিন্নভাবে শুনছিলাম, তারা কিন্তু মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হননি। এটা অনেকের কাছেই হয়তো একটু বিস্মিত মনে হয়েছে। আবার অনেকেই এখানে নতুনভাবে যুক্ত হয়েছেন যারা আগে মন্ত্রী পরিষদের সাথে ছিলেন না, কিন্তু দলের সাথে তারা এবং দলের যে গত 15-16 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে তারা যুক্ত ছিলেন নানাভাবে, তারাও কিন্তু এই মন্ত্রী পরিষদে যুক্ত হয়েছে। সব মিলিয়ে আমাদের একটু আগে অধ্যাপক কামরুল হাসান যেটি বলেছেন, আমিও তার সাথে একমত যে এই মন্ত্রী পরিষদটি হচ্ছে একটি নবীন এবং প্রবীণের একটা সমন্বয়। আপনি দেখেন বাংলাদেশে এখন আমরা যে সময়ের মধ্যে বসবাস করছি, সেই সময়ে আপনার একটা দেশ পরিচালনার জন্য যেমন অভিজ্ঞতা সম্পন্ন লোকের দরকার, তেমনি নতুন বাস্তবতায় নতুন দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষেরও দরকার, এবং যাদের এক ধরনের শারীরিক সক্ষমতা আছে এবং একই সাথে দৃষ্টিভঙ্গির উদারতা আছে, এবং দৃষ্টিভঙ্গির যে এখন যে আমরা যে সময়ে বসবাস করছি সেটার সাথে যাদের মানে একটা সংযোগ আছে, তাদেরও আমাদের দরকার। আমার মনে হয় জনাব তারেক রহমান অভিজ্ঞতা সম্পন্ন তাদেরও দরকার। আমার মনে হয় জনাব তারেক রহমান এই বিষয়টি বিবেচনা করেছেন এবং সেইভাবে তিনি তার মন্ত্রী পরিষদটি সাজিয়েছেন। আমার ধারণা যে আগামী 5 বছরে যে মন্ত্রী পরিষদ এটি থাকবে, তারেক রহমানের আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তিনি যেমন জাতির কাছে অঙ্গীকার করেছেন, আজকে যারা মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হয়ে গেছেন তারাই সবসময় মন্ত্রী পরিষদে থাকতেই পারবেন এমন কিন্তু আমার কাছে মনে হয় না। তাদের কর্মদক্ষতার মধ্য দিয়ে যদি তারা সেটি প্রমাণ না করতে পারেন, মন্ত্রী পরিষদের আরও পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিন্তু আবার হওয়ার
একটা সুযোগ আছে। আপনি দেখেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা এই মন্ত্রী মানে সরকার গঠন, ফলে এই 2/3 সদস্যদের মধ্য থেকে এই মন্ত্রিপরিষদ 49 সদস্যের সেটা গঠন করা তার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। কাদেরকে তিনি নেবেন, কাদেরকে কিভাবে নেবেন। আমার ধারণা যে তিনি এইবার যে নতুন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছেন তার 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে, পরবর্তীতে নির্বাচনী ইশতেহার এবং তাদের যে কর্মপরিকল্পনা 8 দফাতে নিয়ে ঘোষণা করেছিলেন, সেইগুলো বাস্তবায়নের জন্য যাদেরকে তিনি উপযোগী মনে করেছেন বা মানে তার যারা এই ব্যাপারে তার পরামর্শক, তাদেরকে নিয়েই তিনি এই পরামর্শ মানে মন্ত্রিপরিষদটি তিনি গঠন করেছেন। এখন আমাদের অপেক্ষার পালা যে এই মন্ত্রিপরিষদের উপর তিনি যে আস্থা রেখেছেন, যে মানুষগুলোর উপর আস্থা রেখেছেন, তারা এই জনাব তারেক রহমানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নে তারা তাকে কিভাবে সহযোগিতা করবেন, এটা আমাদের। তবে আমরা আশাবাদী হতে চাই। আপনি আস্থার কথা বলেছেন, আমি একটু কামরুল হাসান স্যারের কাছে একটু ফিরতে চাই। তারেক রহমানের যে মন্ত্রী পরিষদ, সেখানে ডক্টর খলিলুর রহমানের উপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আস্থাটা রাখা হয়েছে। একসময় বিএনপির পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানের অপসারণের দাবি করা হয়েছে, আবার মন্ত্রী পরিষদে বর্তমানে তার অবস্থান। এই রাজনৈতিক কৌশলের ব্যাখ্যাটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা বোঝা খুব মুশকিল। আপনি দেখুন, জনাব তারেক রহমানের ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কিছু নতুনত্ব আছে। বিরোধী দলীয় নেতাদের বাড়িতে গিয়ে উনি যেখানে এভাবে ল্যান্ডস্লাইড ভিক্টোরি হলে অন্যরা ফুল দিয়ে অভিনন্দন জানাতে আসে, তিনি নিজে গিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতা, এনসিপির এবং জামাতের নেতার সবার বাড়িতে গিয়েছেন। উনি একটা মেসেজ দিতে চেয়েছেন যে 2/3 মেজরিটি খুবই ঝুঁকিপূর্ণ জিনিস। আমরা 2024, 2018, 2008, ইভেন আমার 1996-তে আমরা দেখেছি মেজরিটি, 2/3 মেজরিটি কী করতে পারে। আমরা আওয়ামী লীগের সময়ে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মতো বিষয়গুলো, অথচ 96-তে তারাই সংগ্রাম করেছিল। অর্থাৎ 2/3 মেজরিটি যখন হয়, তখন একই ধরনের কথা বলার লোক যদি থাকে, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি ফলো করছেন কিনা, তাহলে হয় কি ওভার এম্পাওয়ার্ড হয়ে যায়, ক্ষমতার ভারসাম্যের জায়গাটা নিশ্চিত করা। মানে এই মেজরিটির ভিতরেই মানে বিভিন্ন ধরনের লজিক্যাল ডিবেট, ডায়ালেকটিক একটা প্রসেস রান করানো উইদিন দি গভর্নমেন্ট বা ক্যাবিনেট হোয়াট এভার, এটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনি সিদ্ধান্ত নিলেন, মানুষ জানলো, আপনি ভুল করলেন, এটা তীর ছুঁড়ে ফেলার মতো, আর আপনি সেটা ফেরত আনতে পারবেন না। মানুষ কিন্তু আপনাকে ওইভাবে রিডিংটা, পারসেপশনটা ওটা তৈরি হবে। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার আগে মাল্টিপল ভিউজের মধ্যে একটা ক্রস চেক করে দেখতে পারেন, হ্যাঁ আপনার সাথে একমত নাও হতে পারে, এবং সেসব ক্ষেত্রে আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে এমন মানুষই বেশি জরুরি। চাটুকারিতার চাইতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা খুবই ভালো। তবে আমাদের দেশে একটা সংকট হচ্ছে, আমরা প্রশংসার নামে পূজা করে ফেলি। আবার সমালোচনা, বিএনপির পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানের অপসারণের দাবি করা হয়েছিল, বিষয়টি একেবারে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? আমরা এমনও তো দেখেছি যে নির্বাচনের আগে এমনভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন মিডিয়াতে এসছে, আমরা ভেবেছিলাম জনাব তারেক রহমান একটা বিশাল চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে মানুষের হৃদয়ে তিনি আছেন। ফলে একটা বিশেষ সময়ের কর্মকাণ্ড এবং দেশপ্রেমের একটা জায়গা থেকে যখন বিএনপি বলেছিল যে আমরা এই ধরনের দেশের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলা পছন্দ করি না, এই মেসেজটি আমি মনে করি রিসিভ করা উচিত, যার রিসিভ করা দরকার। যেহেতু সরকার গঠনের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞ মানুষ, ভিন্ন মতের মানুষ, নবীন প্রবীণ, এই সব কিছু একসঙ্গে করা হচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে এখানে এমন একটি সিদ্ধান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেটা নতুন বাংলাদেশের যেই প্রত্যাশা, এটাকে যেমন পূরণ করবে, তেমনি নতুন কর্মসংস্থান তৈরি করা, নতুনভাবে অর্থনীতিকে দাঁড় করানো, করাপশনের বিরুদ্ধে একটা শক্তি দাঁড় করানো, এটা খুব জরুরি। আপনি দেখুন, নবীনদের মধ্যে প্রতিবাদের ভাষা যতটা স্ট্রং হয়,
প্রবীণদের মধ্যে তা কম হয়, কিন্তু একই সঙ্গে নবীন প্রবীণের উভয়ের গুরুত্ব আছে। একটা কথা আছে, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রোড। এই যে কম্বিনেশনের জায়গাটা, এটা আমার মনে হচ্ছে জুলাই চার্টারের যে অঙ্গীকারটা আমরা করেছি এবং কনস্টিটিউশনাল রিফর্ম করার যেই জায়গাটা বিএনপি একমত হয়েছে কিছু জায়গায় দ্বিমত পোষণ করেও, সেই জায়গায় যদি জনাব তারেক রহমান তার সরকার নিয়ে লক্ষ্যে পৌঁছাতে চায়, তাহলে এমন চাটুকারের বিপরীতে ওনার দরকার হচ্ছে অত্যন্ত কনস্ট্রাকটিভ সমালোচনা করবে এরকম মানুষ। আমার ধারণা সমালোচনা করার জন্য তো বিরোধী দল আছে, এবং আমরা যতদূর জেনেছি যে জামাতের পক্ষ থেকে এবং তাদের জোটের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভাও করা হবে। তারপরও কেন নিজের দলের ভেতরে আসলে এই মানে যাদেরকে নিয়ে আমরা একসময় সমালোচনা করেছি, অপসারণ দাবি করেছি, এরকম একজন ব্যক্তিকে আমাদেরকে নিযুক্ত করতে হবে? এইটার ক্ষেত্রে দেখুন, আমি বলি, আপনি যখন আপনার প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করবেন বা ডিবেটে যাবেন, তখন আপনি যখন আপনার ঘরে প্রস্তুতি নেবেন, এখানে প্রোজ অ্যান্ড কনস যেগুলো, সেগুলো বিবেচনা করার জন্য কিছু দক্ষ মানুষের প্রয়োজন। এবং দুর্জনের মধ্যে অনেক সময় বিদ্যা থাকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার নৈতিকভাবে আলোকিত মানুষ আমরা দেখেছি তারেক রহমানের মধ্যে। সেই চেতনাটা দেখেছি। জনগণের সঙ্গে তার যে এই যে যোগাযোগ তৈরি হয়েছে নির্বাচনের ফলাফলে, আমি সেটা দেখেছি, এটা আমি ব্যক্তিগতভাবে দাবি করি। এই জায়গাটা উনি কোনোভাবেই লুজ হতে দেবেন না। তবে উনি বিশ্বাস করেন যে একজন ব্যক্তি সকল বিষয়ে বিশেষজ্ঞ না, ফলে নানা ধরনের মত পথের মানুষ, এমনকি সমালোচকদের দিয়েও যদি নিজের ঘরে প্রথম সিদ্ধান্তটি তৈরি করার ক্ষেত্রে অপেক্ষাকৃত বেটার একটা সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ফ্লোরে প্রকৃত বিরোধী দল সংসদে যখন যাবে, তখন সেখানে বিরোধী দল যেমন সংসদ বর্জন করার একটা কুপ্রথা প্রচলিত আছে আমাদের এই সংসদের ইতিহাসে, সেখান থেকে বের হয়ে এসে তারাও সাহায্য করার ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্তে অনেক বেশি এগিয়ে আসবে। ফলে যেন তেন একটা সিদ্ধান্ত সংসদে নিয়ে বের হয়ে আসার মতো অবস্থা এখন আর নেই, এবং তিনি নিজেও চান না। হয়তোবা এটাও একটা কারণ হতে পারে যে নতুন কিছু বিষয় নিয়ে তিনি ভাবছেন, এবং সেই ভাবনাটা হয়তো নতুন বাংলাদেশের স্বপ্ন থেকেই তৈরি হয়েছে। সিদ্দিকুর রহমান খান, আসলে কি ভাবনাটা ভারসাম্যের কিনা? দেখুন, আসলে খলিলুর রহমান তিনি ইন্টারিম গভর্নমেন্টের আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি কাজ করেছেন, এবং তাকে নিয়ে রাজনীতির মধ্যে এবং বিএনপির মধ্যেও কিছু সমালোচনা ছিল, আমরা সকলেই জানি। কিন্তু রাজনীতির অন্দরমহলে অনেক বিষয় হয় যেটি আমাদের সাধারণ মানুষের অনেক কিছু বোধগম্য হয় না, হিসেবের মধ্যেও থাকে না। কিন্তু যারা এই দায়িত্বগুলো সিদ্ধান্তগুলো নেন, তারা হয়তো আরও অনেক বেশি, ও একটু আগে বলেছেন যে প্রোজ অ্যান্ড কর্ন হিসাব করেন, তারা নানা ধরনের হিসাব নিকেশ করেন। সেখানে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তার সাথে প্রতিমন্ত্রী হিসাবে শ্যামা উবায়েদ, যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে। একজন অভিজ্ঞ এবং অত্যন্ত দক্ষ একজন মানুষ খলিলুর রহমান, তার সাথে শ্যামা উবায়েদকে দেওয়া হয়েছে। এবং আমার ধারণা যে বাংলাদেশ এখন ভূ রাজনীতির যে একটা জটিল সমীকরণের মধ্যে আছে, আমরা জানি যে একদিকে আপনার এই পোলার ওয়ার্ল্ডে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে চায়না, ভারত, আমাদের প্রতিবেশী ভারত পরিবর্তিত বাস্তবতায়, এর সাথে পাকিস্তান এবং তুরস্ক, সব কিছু মিলিয়ে আমাদের এমন একটা জটিল ভূ রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের এই ভূ রাজনৈতিক জটিল সমীকরণের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে। এবং তারেক রহমান সাহেব তার নির্বাচনী ইশতেহার এবং পরবর্তীতে নানা বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলেছেন, এবং আপনি দেখেছেন যে ডয়েচে বাংলা এবং রয়টার্স এদের সাথেও বক্তব্যের মধ্যে দিয়ে তিনি ইন্টারভিউতে বলেছেন যে তিনি আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা এমনভাবে করতে চান যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হবে, বাংলাদেশের সবার আগে বাংলাদেশ তার সেটা, এবং তার যে অর্থনৈতিক কূটনীতি এইগুলো বিবেচনা করে তিনি নেবেন। এবং সেই ক্ষেত্রে তার বিবেচনায় হয়তো মনে হয়েছে যে খলিলুর রহমান এই মুহূর্তে তার যে পররাষ্ট্রনীতি সেটার এক্সিকিউশনে তিনি হবেন বেস্ট, আমার ধারণা। না হলে তো তাহলে ওনাকে নেওয়ার কোনো কারণ ছিল না। তো যেহেতু ওনাকে টেকনোক্রেট হিসাবেই নেওয়া হয়েছে, উনি নির্বাচিত এমপিও না,
এবং এর সাথে শ্যামা উবায়েদ, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে ইন্টারন্যাশনাল লবি বা তাদের যে পররাষ্ট্র মানে বিদেশিদের সাথে তিনিও কিন্তু খুব সক্রিয়ভাবে কাজ করছেন। আমির খসরু মাহমুদের নেতৃত্বে তারা করছিলেন কাজগুলো। তো সেই ক্ষেত্রে তাকেও দেওয়া হয়েছে এবং আমার একজন তার রাজনৈতিক দলের এবং নির্বাচিত এমপি এবং তার সাথে খলিলুর রহমানের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে হয়তো তিনি কাজে লাগাতে চেষ্টা করেছেন। আর রাজনীতিতে তো আমরা সবসময়ই জানি যে আজকের যিনি শত্রু আগামীর দিনে কিন্তু তিনি মিত্রও হতে পারেন। এটা আমাদের রাজনীতির একটা প্রচলিত ধারা আমরা দেখি, সেই হিসাবে উনি হয়তো এটাকে বিবেচনা করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে মন্ত্রিপরিষদটি গঠন করা হলো এবং এই মন্ত্রিপরিষদে আমরা গত 2 দিন ধরে শুনতে পাচ্ছিলাম যে 40-এর মধ্যে হয়তো থাকবে, সেটা 49-এ গিয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে হয়তো এটা আরও সম্প্রসারিত হতে পারে, সংকুচিত হবার সম্ভাবনা কম, সম্প্রসারিত হতে পারে। তো তারেক রহমান সাহেব এই যে একটু আগে বলেছিলেন যে এইবার আমাদের যে চিরাচরিত কয়েকটা বিষয় কিন্তু ইতিমধ্যেই তিনি বলেছেন, সেটা হলো যে মন্ত্রী এমপিদের বিনা শুল্কে তিনি গাড়ি, প্লট এইগুলোর ব্যাপারে তিনি আজকেই কিন্তু দলীয় সিদ্ধান্ত দিয়েছেন। এগুলো আমরা ইতিবাচক হিসাবে ধরতে চাই। বাংলাদেশটা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়েছে, সেইটার মধ্যে শুধুমাত্র আপনি একটা সরকার গঠিত হলো, সরকার কাজ করছে এরকম না। আমাদের এই সরকারকে মনে রাখতে হবে এবং দেশবাসীর প্রত্যাশার জায়গাটা হলো যে আমরা একটা ফেসিবাদের উৎখাত করেছি, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে। সেখানে আমাদের গণতন্ত্র টেকসই হবে, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি অক্ষুণ্ণ থাকবে। একই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এর অবস্থান হবে অত্যন্ত জোরালো এবং আগামী দিনে আমাদের যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, আমরা যেটা 54 বছরেও আমাদের অধরা রয়ে গেছে, সেটাও কিন্তু আমাদের সামনে আছে। তো আজকের যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, সেই মন্ত্রিপরিষদে হয়তো তিনি অনেক বিবেচনা করেই সেটা করেছেন এবং আমাদের সব কিছুই যে আমাদের কাছে একেবারে পুরোপুরি মনে হবে যে পারফেক্ট, আমার কাছে মনে হতে পারে যে অমুক হলে আরেকটু ভালো হতো, অমুকের হলে যুক্ত হলে হয়তো আরেকটু ভালো হতো, ভালোর তো শেষ নেই। কিন্তু যাদেরই নেওয়া হয়েছে, আমাদের এখন প্রত্যাশাটা হচ্ছে যে তারা যেন তারেক রহমান সাহেবের এবং এই দেশের মানুষের জন আকাঙ্ক্ষা যেটি আছে সেটি যেন তারা পূরণে ভূমিকা রাখেন। গতানুগতিক যে আমরা আগে বাংলাদেশের মন্ত্রী পরিষদের কাজগুলো আমরা যেভাবে দেখেছি, দুর্নীতি এক একজনের বিরুদ্ধে যেভাবে হয়েছে, সেইগুলো আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আর বিএনপির জন্য এটার সামনে কিন্তু চ্যালেঞ্জ অনেকগুলো আছে। শুধুমাত্র যে অন্য চ্যালেঞ্জ তা না, তাদের যারা প্রতিপক্ষ হিসাবে বা প্রতিদ্বন্দ্বী হিসাবে যারা পার্লামেন্টে গিয়েছেন, তারা যে তাদেরকে একেবারে স্বস্তিতে রাখবেন এটার নজির রাখবেন না, এটার নজির কিন্তু আমরা পেয়েছি। সরকার গঠনের আগেই কিন্তু তারা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রতিবাদ করেছেন এবং আজকেও এনসিপি মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান বর্জন করেছে এবং আজকেও এই শপথকে কেন্দ্র করে অনেক নাটকীয়তা কিন্তু গিয়েছে। আগামী দিনে রাজনীতিতে এইগুলো বহাল থাকবে। শপথ কেন্দ্র করে হচ্ছে অনেক নাটকীয়তা গেছে। আমরা একটু এই প্রসঙ্গে একটু ফিরতে চাই। বহুল প্রতীক্ষিত নির্বাচনের কথা আমরা বলছিলাম এবং শপথ গ্রহণের সময় যখন আসলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়টি যখন আসলো, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয়। আমরা কিন্তু দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময় কিন্তু অনেক কিছুই কিন্তু সংবিধানের ভেতরেই হয়েছে বা সংবিধানের মধ্য দিয়েও হয়েছে। আসলে এমন অনেক চিত্র আমাদের কাছে, অনেক উদাহরণ আমাদের কাছে আছে। তো বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে যে সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ সম্ভব নয়, এর সাংবিধানিক এবং যৌক্তিক ব্যাখ্যাটা স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে কতটা যৌক্তিক সেটি। বিএনপি শুরু থেকেই আসলে এই দাবিটা করেছে। এটার একটা বিশেষ কারণ আমি অনুমান করি, যেটা এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার কিভাবে আসলে আসলো, তো সংবিধানটা মেনেই তো আসতে হলো এবং এ পর্যন্ত যা যা কিছু করা হয়েছে, সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, অর্ডিন্যান্সের ইস্যুতে তার সরকারের এখতিয়ারের জায়গাগুলোতে কাজ করেছে, কিন্তু বেসিক জায়গাটা কিন্তু সংবিধানের মধ্যে থেকেই করতে হয়েছে। একই সঙ্গে আবার এটাও সত্য কথা, জুলাই চার্টারে আমরা স্বপ্ন দেখেছি যে সংবিধানকে সংস্কার করব। এখন প্রশ্ন হচ্ছে পদ্ধতিগত, আসলে উদ্দেশ্যের দিক থেকে কারো মধ্যেই দ্বিমত নেই। বিরোধী দল বিশেষ করে এনসিপি, জামাত, তারা এই সংস্কার পরিষদের যে ওথ গ্রহণ করার মাধ্যমে তারা যে মেসেজটা দিতে চাচ্ছেন যে দেখুন আমাদের জুলাই চার্টারে আমাদের যে কমিটমেন্টের জায়গাটা, আমরা শুরু থেকেই যে কাজটা করেছি এবং এনসিপি স্বাক্ষরও করেনি, আজকে করেছে, এইটা গতকাল, এইটা
কতটা ভ্যালিড তার চাইতে এটার অভিপ্রায়টা কি, অর্থাৎ মোটিভ ইন্টেনশনটা কি, এটা ইম্পর্ট্যান্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা নতুন বাংলাদেশের জন্য তাদের পক্ষ থেকে যে মেসেজটি দেওয়া হয়েছে, বিএনপিকে এই মেসেজটি গ্রহণ করতে হবে যে এটা হচ্ছে একটা বিরোধী দল থেকে আমাদের কাছে মেসেজ। একই সঙ্গে এ কথাও আমাদের বুঝতে হবে যে একটা দেশ পরিচালিত হয় হচ্ছে বিধান অনুযায়ী, একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে। ফলে বিএনপির পক্ষ থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হয়েছে যে আমরা অবশ্যই এই কাজটি করব, কিন্তু এই কাজটি করার এখতিয়ার তৈরি হওয়ার পর আমরা করতে চাই, যেটা সংসদে আমরা শপথ নেওয়ার পর যখন আমরা সংসদে যাব এবং যখন আমরা এই রীতি তৈরি করব এবং এই রীতি অনুযায়ী আমাদের শপথ পাঠ করার পেপার তৈরি হবে, তখন আমরা এটা করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এটা একটা বিরাট বিতর্কের জায়গা। এটা যেমন সত্য, আমি এটাকে অন্যভাবে দেখতে চাই। নতুন বাংলাদেশ আসলে গণপ্রত্যাশা হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। বিএনপিকে এই সহানুভূতির দৃষ্টিটা রাখতে হবে যে আমাদের জনগণ যেহেতু হাঁ ভোটে বলেছে যে আমরা সংস্কারটি চাই, এই মেসেজটা বুঝতে হবে। এবং জনাব তারেক রহমান খুব ভালো করে এই মেসেজটা বুঝছে বলেই এই ল্যান্ডস্লাইড ভিক্টরিটা আসছে। দিন নেই রাত নেই তিনি মানুষের কাছে গেছেন, তিনি বাচ্চাদের ভাষা বুঝতে পারেন, নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারেন। বিএনপি আশা করি এই বাচ্চারা, আমরা যাদেরকে বলি এনসিপি, তারা এবং বিরোধী দল জামাত, তারা যেই পয়েন্টটা তুলতে চাচ্ছেন অভিপ্রায়ের জায়গা থেকে, সেটাকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে যদি একটু সময় নিতে হয় এবং যেটা নিচ্ছেন সেটা গ্রহণযোগ্য হলেও এই সংস্কারের কাজটি চূড়ান্তভাবে করার যে দায়িত্ব, সেখান থেকে অব্যাহতি কেউ পাবে না, যেটা বিএনপিও স্বাক্ষর করেছেন এটার মধ্যে। ফলে আমি মনে করি আমাদের এটা একটা বিরাট সুযোগ, এই সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে। এখানে একটা নোট দিতে চাই যে জনগণ জনাব তারেক রহমানকে জীবিত জিয়া হিসেবে দেখতে চায়। জিয়াউর রহমান অত্যন্ত সৎ মানুষ ছিলেন, আত্মীয় স্বজনকে কাছে ভিড়তে দিতেন না, 4,500 টাকা বেতন পেতেন, 150 টাকা রিলিফ ফান্ডে দিয়ে দিতেন। ভাসানী মঞ্চে একটা জিনিস দেখলাম, সেখানে বলল যে ভাসানী সাহেব জীবনে এত সৎ এবং কমিটেড রাষ্ট্রপতি আমি দেখিনি। তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে উনি যে সব কাজ সফল হয়েছেন এটা ঠিক নয়, কিন্তু কেন তারপরেও এত উনি স্মরণীয়। আমার ধারণা ওনার সততা এবং অঙ্গীকার রক্ষা করার যেই অনবদ্য চেষ্টা, এটাই মানুষকে আকৃষ্ট করেছে। ফলে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অঙ্গীকার রক্ষা করার জায়গাটায় জনগণের পালস বোঝা এবং সেই জায়গাটিতে একেবারে স্থির থাকা এবং সবাইকে সেভাবে পরিচালিত করা। এবং যদি এইটা করতে হয় তাহলে দুটো জায়গা দরকার হবে, আমি শেষ করছি এখানে। প্রথমটি হচ্ছে জিরো টলারেন্স করাপশনের বিরুদ্ধে, কোনো অবস্থাতেই এটা প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ এই দুর্নীতি একসময় সর্বনাশ ডেকে আনে, তখন আর ভালো কাজগুলো করার সুযোগ থাকবে না। ফলে একটা সৎ মানুষ, একটা দুর্নীতিমুক্ত মানুষ, একটা সুন্দর অভিপ্রায়ের মানুষ একটি অ্যাসেট। তিনি যদি তার চারপাশে যারা আছে তাদেরকে এইভাবে নিজের মতো তৈরি করতে পারেন, এবং অধিকাংশই এরকম আমি যেটা বিবেচনা করি, তাহলে বিরোধী দল আর সরকারি দলের মধ্যে খুব একটা তফাৎ থাকবে না, যেটা নতুন বাংলাদেশের স্বপ্নের সাথে হয়তো মিলবে। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্নের কথা বলছিলাম, যাদের হাত ধরে আসলে নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছি, তাদেরই কয়েকজনের নেতৃত্বে আমরা এনসিপি একটি রাজনৈতিক দল গঠন হতে দেখেছি। আমরা সবসময় প্রত্যাশা করেছিলাম যে সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ ফিরছে, কিন্তু অতীতের মতো বিরোধী দলের বয়কট করার যে সংস্কৃতি, এবার আজকে মন্ত্রিপরিষদের যে শপথ অনুষ্ঠান তারা বয়কট করেছে, এই সংস্কৃতি কি চলমান থাকবে, নাকি নতুন বাংলাদেশে আসলে নতুন দৃষ্টান্ত হচ্ছে স্থাপিত হবে? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যখন এনসিপির আত্মপ্রকাশ হয়, আমি সেই সময় আমি নিজে বিশ্বাস করছিলাম যে পরিবর্তিত বাস্তবতায় হয়তো তারা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির মধ্যে একটা পরিবর্তন আনবেন। কিন্তু একই সাথে আমার সবসময় আশঙ্কা ছিল যে এই যারা এনসিপি করতে যাচ্ছেন তারা তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির মধ্যেই বড় হয়েছেন, ফলে ওই লিগাসিটা তারা মেনটেন করেন। ফলে বাংলাদেশের মানুষ এই এনসিপি মাধ্যমে যে পরিবর্তনের আশাটা করেছিল রাজনীতিতে, সেটা কিন্তু হয়নি। এবং সর্বশেষ তারা তাদের অবস্থান থেকে যে জামাত জোটের সাথে তাদের যে ঐক্য, নির্বাচনী ঐক্য, সেটার মধ্য দিয়ে মানুষকে অসাহত করেছে এবং এনসিপির
একটা ব্যাপক অংশ কিন্তু তাদেরকে আমরা যারা খুব ফ্রন্ট লাইনে দেখেছিলাম তারা তাদের ত্যাগও করেছেন। আপনি দেখেন এনসিপি গতকাল একটা কাজ করেছে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং জুলাই সনদে তারা স্বাক্ষর করেছেন। আমি তো মনে করি যে এটি খুবই একটা মানে ভুল বার্তা জনগণের কাছে গেছে এনসিপি সম্পর্কে। আপনি এই জুলাই সনদের উদ্যোক্তা ছিলেন, সেই জুলাই সনদ যখন স্বাক্ষরিত হয় তখন এনসিপি এটা স্বাক্ষর করেনি এবং তারা তখনও মনে করেছিল যে জামাত তাদের সাথে স্বাক্ষর করবে না, এটাই তাদের একটা ধারণা ছিল এবং এটার জন্য জামাতকে তারা জাতীয় বেঈমান হিসাবেও আখ্যায়িত করেছিল, যে তারা সকালবেলা পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করেছিলেন স্বাক্ষর করবে না। নাহিদ ইসলাম কিন্তু কালকে স্বাক্ষর পরবর্তী সময় কিন্তু বলেছে যে এর কোনো আইনি ভিত্তি না থাকার কারণে তারা সে সময় হচ্ছে স্বাক্ষর করে না, কিন্তু আপনি এটা তো বলতে পারেন না আইনি ভিত্তির জন্য আপনি দিচ্ছেন, আইনি ভিত্তির জন্য দিচ্ছেন। এখন এই কথা বললে হবে না, জনগণ আপনাকে হাঁ ভোট দিয়ে দিল, হ্যাঁ হাঁ ভোট, একটা যদি না ভোট হতো তাহলে কি হতো? আপনি আইনি ভিত্তির জন্য রেফারেন্ডামে দিচ্ছেন, আইনি ভিত্তির জন্য আপনারা কতগুলো বিষয়ে ঐক্যমত্য হয়ে, এখন আপনি জনগণ এটার প্রতি একটা সম্মতি দিয়ে দিল, আপনি গিয়ে এটাতে স্বাক্ষর করলেন। এটা এনসিপি সম্পর্কে বার্তা ভালো যায়নি এবং এটা যদি এনসিপি তাদের অবস্থানে থাকতেন তাহলে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে এটি ভালো হতো। এখন এটা দেখলেন একটা জিনিস হলো এবং এটা নিয়ে এখন রাজনীতিতে একটা বিতর্ক তো তৈরি হয়েছে। আর আমি একটু আগে যেটা বলেছিলাম যে গতকালই আমরা দেখলাম যে 11 দলীয় জোটের পক্ষ থেকে সরকার গঠনের আগেই তারা রাজপথে নেমেছেন এবং আজকে সকালবেলাও কিন্তু এই মানে ইয়া নিয়ে মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল যখন বিএনপি বলছে যে তারা নির্বাচনী সংস্কার পরিষদ যেটা সেখানে শপথ নিবে না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তারা শপথ নিবে না, তখনই কিন্তু একটা বার্তা বা একটা খবর চাউর হয়েছিল যে তাহলে এটি যদি না করে তাহলে জামাত এবং এনসিপি আজকে শপথ নাও নিতে পারে। তো থ্যাঙ্কস গড এবং তাদেরকেও ধন্যবাদ যে তারা অন্ততপক্ষে জাতির এই উদ্বেগটার জায়গা থেকে তারা শপথ নিয়েছেন। তারা কিন্তু দুই ধাপে নিয়েছে, জামাত একভাবে নিয়েছে, পরবর্তীতে এনসিপি আলাদা করে নিয়েছেন। তো এই যে তারা নিলেন শপথটা, আমি মনে করি যে এটি একটা ইতিবাচক আমি দেখতে চাই। রাজনীতিতে আপনার গঠনমূলক বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে এবং এটাই সংসদীয় গণতন্ত্রের একটা সৌন্দর্য। এবং আমরা তো মনে করি যেহেতু এইবার বিএনপি এবং তার মিত্ররা মিলিয়ে একটা 2/3 মানে কি বলে গণরায় তারা পেয়েছেন, সেইখানে আসন পেয়েছেন, সেই জন্য আমরা মনে করি সংখ্যায় যাই থাকুক না কেন এই জামাত এবং এনসিপি তারা যে 11 দলীয় ঐক্যজোট তারা সংসদে একটা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে বা গঠনমূলক একটা ভূমিকার মধ্য দিয়ে বিএনপিকে চাপে রাখবে এবং মানে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে বিএনপিকে এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে তারা নিয়ে যাবে। কিন্তু ওই বয়কট এবং এই ধরনের পুরনো রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যদি আবার আমরা যেতে থাকি তাহলে কিন্তু মানুষের নতুন করে স্বপ্ন দেখার যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু নষ্ট হবে। আমরা এটাও প্রত্যাশা করি যে বিএনপিও এরকম কিছু করবে না যে কারণে বিরোধী দলকে বারবার বয়কট বা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে না। দুই পক্ষের কাছ থেকেই আমরা নতুন পরিস্থিতিতে একটা দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি, কেননা তাদেরকে মনে রাখতে হবে এটি কিন্তু এই সংসদ বা এই সরকার অতীতের সংসদ এবং সরকারের মতো নয়। এই সংসদ এবং সরকার গঠনের জন্য বাংলাদেশের 1400 মানুষকে প্রাণ দিতে হয়েছে, 1500 মানুষকে প্রাণ দিতে হয়েছে, বহু মানুষকে তার জীবনের অনেক কিছু বিসর্জন তাদেরকে দিতে হয়েছে। এর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে একটা সরকার গঠিত হলো, একটা পার্লামেন্ট গঠিত হলো এবং বিএনপি যে কথাটি বলেছেন আমরা মনে করি যে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যটি বলা হয়েছে যে সংবিধানের যে পার্লামেন্ট, একটা কথা বলা হচ্ছে যে আগে তো সংবিধান ছাড়া আমরা অনেক কিছু করেছি, মানে ইয়ার বাইরেও আমরা সিদ্ধান্ত নিয়ে করেছি, কিন্তু এখন কিন্তু একটা নির্বাচিত সংসদ আমাদের সামনে আছে। বিএনপি যেটি আজকে বলেছেন, সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে আমরা সেটি সংস্কারের মধ্য দিয়ে এবার আমরা পার্লামেন্টে একটা সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই আমরা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ফর্ম যুক্ত করে আমরা সেটা করতে চাই, আমরা সেই দিকে করব। আমরা এই কথাটার উপর আস্থা রাখতে চাই, কেননা এই কাজটি করা এই জন্যই দরকার যে এটা কিন্তু মানুষের একটা প্রত্যাশা, না হলে বিএনপি সম্পর্কেও কিন্তু একটা ভুল বার্তা যেতে পারে। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে আমরা তো নির্বাচিত হয়েছি পার্লামেন্ট মেম্বার হিসাবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে না। অতএব পার্লামেন্টের যদি তাদের সংবিধানের 3য় অনুচ্ছেদ এবং 93 এর কথা তারা বলছেন যে সেইগুলো যদি অনুসরণ করে
তারা আশা করি যে অঙ্গীকারটির কথা বলেছেন বা যে সম্ভাবনার কথাটি বলেছেন সেটিকে কাজে লাগিয়ে আগামী দিনে তারাও সেটি করবেন এবং একটা সাংবিধানিক ভিত্তির মধ্য দিয়ে যদি সেটি করেন আমি মনে করি সেটি আরও ভালো হতে পারে। কিন্তু আমরা চাই যে এইবার যে পার্লামেন্টটি গঠিত হয়েছে সেই পার্লামেন্টটি বাংলাদেশের মানুষের জন্য গঠনমূলক কাজের মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে বাংলাদেশ মানে বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ বিনির্মাণের দিকে তারা এগিয়ে যাবে, যেখানে ফেসিবাদ নতুন করে আর প্রতিষ্ঠিত হবে না, মাথাচাড়া দিয়ে উঠবে না এবং জনগণকে এই ফেসিবাদ সরানোর জন্য আবার রক্ত দিতে হবে না, রাজপথে নেমে রক্ত দিতে হবে না। আর বিরোধী দলগুলোকেও কথায় কথায় শুধুমাত্র মানে বিরোধিতার কারণে বিরোধিতা করে এই সরকারকে অব্যাহতভাবে মানে ডিস্টার্ব করে তারা তাদের মানে কার্যক্রম পরিচালনা করবেন, এটাও দেশের মানুষ ভালোভাবে দেখবেন। আপনি 91 সালের নির্বাচনের পরপরই শেখ হাসিনা বলেছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না এবং তিনি সেটি দেন নাই, কিন্তু এর পরিণতি কি হয় এটা আমরা সবাই জানি। তো আমরা চাই যে এইবার যে সরকারটি গঠিত হলো, তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে দীর্ঘদিন কিন্তু তিনি বাইরে ছিলেন, তার পরিবারের উপর দিয়ে যে নিপীড়ন গেছে, তার নিজের উপর দিয়ে যে নিপীড়ন গেছে, তার দলের নেতাকর্মীদের উপর দিয়ে যে নিপীড়ন গেছে সেইগুলোকে তিনি ধারণ করেছেন, কিন্তু একই সাথে কিন্তু কোনো জিজ্ঞাসামূলক কোনো বক্তব্য তিনি রাখেন নাই এবং তার কর্মের মধ্য দিয়ে এখন পর্যন্ত আমরা সেটার কোনো প্রতিফলন দেখিনি। আমরা আগামী দিনেও এটি করব যে এখান থেকে তিনি শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে তার দল এবং তার নিজের এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হতে পারে এবং তার দ্বারাও যেন অন্যরা একই পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেটা তিনি সচেতনভাবেই তিনি মনে রাখবেন এবং জনপ্রত্যাশাটা কিন্তু তার প্রতি অনেক জনপ্রত্যাশার প্রতিফলন আসলে আমরা সংসদ এবং আমাদের দেশের জন্য দেখতে চাই। আমরা একটু জুলাই সনদের বিষয়ের আলোচনা আরেকটু ফিরতে চাই। সেটা হচ্ছে গতকাল যখন নাহিদ ইসলাম স্বাক্ষর করলেন এবং এর আগে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেন এবং যে কারণে এনসিপি স্বাক্ষর করেনি এর মধ্যে একটি ছিল যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে নোট অফ ডিসেন্টের কোনো ধরনের কোনো কার্যকারিতা থাকবে না। তাহলে আগামী সংসদে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে বিএনপি দিয়েছে তার ভবিষ্যৎ আসলে কি হবে? সংসদ হচ্ছে কার্যকর করার জন্য যেটা আমি বলেছি সকলের সহযোগিতা প্রয়োজন। এখন একটা হচ্ছে তর্ক আর একটা হচ্ছে কুতর্ক। সংসদে যে কাজটি করতে হবে, আমাদের আসলে অনেকগুলো বিষয়ে মতভিন্নতা আছে, কিন্তু ন্যূনতম যে কয়টা বিষয়ে মতৈক্য আছে সেখানে বেশি কনসেন্ট্রেট করতে হবে। এইসব বিরোধের জায়গাগুলো এগুলোতে সময় নষ্ট করলে আমাদের স্বল্প মেয়াদে যে গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো করা হবে না। সেই জন্য বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, অবশ্যই তাদের আচরণ হতে হবে ইনক্লুসিভ। বিরোধী দল থেকে নানা ধরনের বক্তব্য আসবে, ভুল আসবে, নানা ধরনের সাজেশন আসবে, সেখান থেকে সঠিক জিনিসটি পিক করতে হবে, ধৈর্য ধরতে হবে। দেখুন 3 জোটের রূপরেখায় 90 আমরা দেখেছি পরবর্তীতে সংসদ কার্যকর হয়নি, লাগাতার সংসদ বর্জন, তাতে আমরা কি ফল পেয়েছি এবং সেখানে ছাত্রদের 10 দফা ছিল সেটা পূরণ হয় না। যদিও আমরা সংসদীয় পদ্ধতিতে যাওয়া, পার্লামেন্টারি সিস্টেমে যাওয়া, তত্ত্বাবধায়ক সরকার, এরকম ভালো অনেকগুলো অর্জন তাও বিএনপির মাধ্যমেই পেয়েছি আমরা। সেই জন্য বিএনপির বাড়তি দায়িত্ব হচ্ছে অতীতের যেই কন্ট্রিবিউশনগুলো সেগুলোর সংখ্যা বাড়ানো এবং অতীতে যে সংসদ বর্জনের প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই জায়গাগুলোতে সচেতন থাকা। ভুল থেকে শিক্ষা নিতেই হবে। নিশ্চয়ই সেখানে কোনো কারণ ছিল যে কারণে আমরা তো দেখেছি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করার মতো একটা জায়গায় 1996 যেখানে আওয়ামী লীগ নিজেই এটা দাবি করে এনেছে, বিএনপিকে মানতে হয়েছে সেটা। এরকম একটি স্ববিরোধী কাজ আওয়ামী লীগ বাধ্য করেছে, নিশ্চয়ই মাগুরার ইলেকশনের একটা উদাহরণ দিয়েছে তারা। অবশ্যই ভুল থেকে শিখতে হবে এবং আমি যে কথাটা বারবার বলি যে এইবার আমাদের কুতর্কের জায়গা থেকে ঐক্যমতের জায়গা যেটা, সেই জায়গাটা যেতে হবে। দেখুন স্বল্প মেয়াদে আপনার রমজান সামনে, মানুষের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা এনসিপি বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, সবার কাছে জনগণের প্রত্যাশা দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে থাকতে হবে। আপনাদের সেখানে কাজ করতে হবে। আপনারা সেটা যদি করতে হয় আপনাদের মূল্যস্ফীতি কমাতে হবে, আপনাদের কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে, আপনাদের রেভিনিউ কালেকশন বাড়াতে হবে। অর্থাৎ ইকোনমিক ইনস্টেবিলিটি যেটা, সেই জায়গাটা অতি গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়টা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। যে যাকে পারছে যদি মারে তাহলে এই সরকার ব্যর্থ হয়ে যাবে, মব সৃষ্টি করা যাবে না। এবং একই সঙ্গে
প্রেসের স্বাধীনতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটার জন্য বিখ্যাত আওয়ামী লীগ বারবার মানে তারা সমালোচিত হয়েছে। সে বাকশালের পরই বলি কিংবা পরবর্তীতে 3টা টেলিভিশন বন্ধ করে দেওয়া আওয়ামী লীগের আমরা দেখেছি, এগুলো ভালোভাবে নেয়নি। ফলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, প্রেসকে কথা বলতে দিতে হবে, সাধারণ মানুষকে ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যকে আনতে হবে, রোজার মধ্যে মানুষের স্বস্তি তৈরি করতে হবে। এবং এই দায়িত্ব শুধু বিএনপির নয়, এই দায়িত্ব এনসিপির, এই দায়িত্ব জামাতে ইসলামের এবং অন্য দলগুলোরও। কারণ সবাই ভোট দিয়েছে তাদের, প্রত্যেকটি মানুষ প্রত্যেকের কাছেই প্রত্যাশা রাখে, হয়তো মত ভিন্নতার কারণে ভিন্ন রকম দিয়েছে। ফলে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির জায়গায় এই ধরনের যে আমরা সংস্কার পরিষদে কখন স্বাক্ষর করব, অথবা জুলাই চার্টারে কে আগে স্বাক্ষর করলাম, কে একদিন আগে স্বাক্ষর করলাম, সেগুলো অবশ্যই একটা তর্কের জায়গা। কিন্তু জনগণের যেই চাহিদা পূরণের জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু সবাই একমত আমার ধারণা নতুন বাংলাদেশে। এবং সেই জায়গায় মনোযোগ দিলে অন্য জায়গার তর্ক কমে আসবে আমার বিশ্বাস। এবং সরকারের দক্ষতা সেটাই হবে যে ফোকাসটা চেঞ্জ করে জনগণের স্বার্থের জায়গায় নিয়ে আসা। এটা আমার মনে হচ্ছে। জনগণের প্রত্যাশার কথা বলা হচ্ছিল। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যেতে চাই। নতুন সরকার গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদ দায়িত্ব নিচ্ছে, এবং আগামী দিনে তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? জি, আমার প্রত্যাশাটা খুব সরল করে যদি আমরা বলতে চাই যে গত 1.5 যুগ ধরে বাংলাদেশে যে ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ গিয়েছে, সেইখানে গণতন্ত্রের লেশমাত্র আমাদের এখানে ছিল না। মানুষের বাকস্বাধীনতা, মানে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার যে সাংবিধানিক অধিকার, সেগুলো মানুষের ছিল না। এর ফলেই কিন্তু মানুষ রাজপথে এসেছে এবং ফেসিবাদকে বাংলাদেশকে উৎখাত করেছে। আমরা মোটা দাগে চাই যে বাংলাদেশের মানুষের যে প্রথম কথা হলো তাদের যে গণতান্ত্রিক অধিকার এই সরকারের মধ্য দিয়ে সেটি নিশ্চিত হবে। শুধু তাই না, গণতন্ত্র একটা টেকসই, মানে গণতন্ত্রকে বাংলাদেশে একটা টেকসই রূপ দেওয়ার জন্য এই সরকার কাজ করবে। আপনার একেবারে জনজীবনের সাথে খুবই মানে জড়িত, সেটা হলো বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের জানমালের নিরাপত্তা। গত ইন্টারিম সরকার অনেক ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু মোটা দাগে তাদের ব্যর্থতাটা যেখানে জায়গা তৈরি হয়েছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তারা কোনো রকমের ডেভেলপ করতে পারেনি। ফলে মানুষের যে জানমালের নিরাপত্তা সেটা প্রায়শই কিন্তু একটা বিঘ্নিত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। এটা কিন্তু খুব করা খুব দরকার। ডেমোক্রেসি বলে আমাদের দেশের একটা নতুন রাজনৈতিক অপসংস্কৃতি আমাদের দেশে তৈরি হয়েছে, অবিলম্বে সেটা বন্ধের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা করতে হবে এবং এর জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকায় এটা প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো সরকারের একটা বড় দায়িত্ব। মূল্যস্ফীতি, মানুষের জনজীবনকে একটু আগে বলেছেন, এই যে রমজান মাস, এই সরকার এমন একটা সময় দায়িত্ব নিতে গেছে যে সরকারের কাছে একটা ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসাবে পেয়েছে। 24 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ আমাদের, এবং আমরা যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আছি সেখানে মূল্যস্ফীতি আমাদের কমেনি। ফলে জনজীবনে সেটার রেশ এখনও রয়ে গেছে। আপনি কোনো বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারি নাই, এই 18 মাসে আমাদের কোনো বিনিয়োগ আকর্ষণ করতে পারি নাই। ফলে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প সব জায়গাতেই কিন্তু আমাদের একটা স্থবিরতা আছে। অর্থনীতির মূল চালক শক্তি যেগুলো, একমাত্র আমাদের যেটা সবচেয়ে ভালো কাজ করেছে সেটা হলো রেমিটেন্স। কিন্তু শুধুমাত্র রেমিটেন্সের উপর নির্ভর করেই আপনি কিন্তু এইখানে থাকতে পারবেন না। তারেক রহমান সাহেব তার নির্বাচনী ইশতেহারে বিকল্প অর্থনীতির বিকল্প খাত অনুসন্ধানের কথা বলেছেন। এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি এটি তারা করবেন। সামাজিক সুরক্ষার অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেগুলো মানুষের জনজীবনের সাথে খুবই ঘনিষ্ঠ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর কথা বলা হয়েছে। এই অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিষ্ঠার সাথে কাজ করবেন। আমরা মনে করি না একেবারে রাতারাতি ওভারনাইট তারা অনেক বিপ্লবী কিছু করে ফেলতে পারবেন, কিন্তু তাদের প্রচেষ্টাটা যদি থাকে এবং সেই প্রচেষ্টাটা যদি স্বচ্ছতার সাথে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের বিবেকও আছে, তাহলে তারা সেটি করবেন। এটি এই সরকারকে করতে হবে। সর্বোপরি আমাদের যেটা এখন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের আরেকটা বিষয়, অর্থনীতি তো আমাদের একটা বিষয় আছে, সেখানে হলো আমাদের দেশের এই যে আপনারা যেটা ভূ রাজনীতির গোলক ধাঁধার মধ্যে যে আমরা বাংলাদেশ একটা বড় মানে জায়গায় আছি, সেইখানের জন্য আমাদের কার্যকর ব্যবস্থা এই সরকারকে করতে হবে। মোটা দাগে যদি আমরা বলি যে অন্যগুলো হলো মানুষের, এইগুলো সাধারণ মানুষকে খুব স্পর্শ করবে না, এটা অনেক
কামরুল ভাইয়ের মতো লোক, আপনার মতো লোক সেগুলো চিন্তা করবেন, কিন্তু সাধারণ মানুষ এখন যেটা চিন্তা করবে যে সারাদিন আমি কাজ করব, কাজ করার পর আমি যা আর্ন করব সেটি দিয়ে আমার জীবনযাত্রাটা ভালো করে চলছে কিনা, আমি রাতে ঘুমাতে যাব সেখানে আমার জননিরাপত্তাটা, আমার নিরাপত্তাটা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু মানুষ করবে। আমার অর্থনীতির জটিল মাঠ পেচের মধ্যে সাধারণ মানুষ কিন্তু যাবে না। ফলে আমরা মনে করি যে তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের বাইরেও যখন তিনি দেশে ফিরে এসেছেন, তিনি আই হ্যাভ এ প্ল্যানের কথা বলেছেন, 8 দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনার তিনি কথা বলেছিলেন, যেগুলোর সাথে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার আছে। কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, 1 কোটি তরুণের জন্য কর্মসংস্থান। এবং এখানে আমরা জানি যে এইবার নির্বাচনে 43% ভোটার দিয়েছেন যাদের বয়স হচ্ছে আপনার 18 থেকে 38 বছরের মধ্যে, যাদের বয়স, সেইখানে একটা বড় তরুণদের একটা কর্মসংস্থানের আকাঙ্ক্ষা তাদের আছে। এবং এই লোকগুলোর কর্মসংস্থান যদি না করতে পারেন তাহলে তাদের সামাজিক অস্থিরতার সাথে তারা যুক্ত হয়ে যেতে পারেন, এবং যেটি আমাদের জননিরাপত্তাকে হুমকির সম্মুখীন হতে পারে। ফলে আমরা যেটি চাই সেটি হচ্ছে যে প্রথম দিকেই একেবারেই এই সরকারের কাছে প্রথম আমাদের সেটি হলো সাধারণ মানুষের জীবনকে সহজ করার জন্য যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন নির্বাচনী ইশতেহারে এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে, সেগুলোর ব্যাপারে তাদের প্রথম একটা, তারপরে অর্থনীতিকে একটা সাস্টেইনেবল অবস্থার মধ্যে ইকোনমিক ডেভেলপমেন্টটাকে নেওয়ার জন্য আমাদের যতগুলো অর্থনীতির জটিল খাতের কথা আমরা জানি সেইগুলোর ব্যাপারেও তাদের মনোসংযোগ করতে হবে। আরেকটা হলো যে এই সরকারের কাছে আমার আরেকটা প্রত্যাশা আছে, সেটি হচ্ছে যে নির্বাচন 5 বছর পর সরকারের মেয়াদের পর এমন কোনো পরিস্থিতি আবার বাংলাদেশের জনগণের তৈরি করতে হবে না, অর্থাৎ গণতন্ত্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে একটা আইনগত ভিত্তি দিয়ে, যেটি তাদের অঙ্গীকার আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সবচেয়ে বড় কথা হলো দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলেছেন, যে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই অঙ্গীকার তাদের রক্ষা করতে হবে। এবং আমরা সরকার দল এবং আমরা নতুনভাবে তারেক রহমান সাহেবের কাছে সেই আশাটা করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তাদের যে প্রতিজ্ঞা সেটি কিন্তু হচ্ছে ব্যক্ত করেছেন। আমি আবার একটু কামরুল স্যারের কাছে ফিরতে চাই। আপনারা দুজনেই শিক্ষাবিদ। আমরা অতীতে দেখেছি বাংলাদেশের শিক্ষাঙ্গনকে কিভাবে ধ্বংস করা হয়েছে, লেজুর ভিত্তিক রাজনীতি আমরা দেখেছি, শিক্ষার পরিবেশ ব্যাহত হতে দেখেছি। এই সরকারের কাছে যে নতুন যে সরকার গঠিত হয়েছে, আপনাদের শিক্ষাবিদ হিসেবে শিক্ষার প্রসারের জন্য এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য আপনাদের পরামর্শ কি থাকবে? দেখুন, শিক্ষার সাথে অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা আমরা একটু আগে বলেছি। লেবার মার্কেট রিফর্ম করতে হলে ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন খুব দরকার, এবং ইউনিভার্সিটি একাডেমিয়া কোলাবোরেশন খুব প্রয়োজন। আমাদের যেই তরুণদের আমরা শিক্ষিত করে বের করছি, আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোতে চাহিদা সেটা নেই, সেই জন্য আমরা বাইরের এক্সপার্টদেরকে চাকরি দিচ্ছি। তাহলে এটা কেমন পলিসি, যে পলিসিতে আমি শিক্ষা দিচ্ছি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বের করছি, এবং এরা একটা, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় কেন, আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা মেধাবী হওয়ার পরও সেই সুযোগগুলো পাচ্ছে না। তাদের মেধা আছে, সেই জন্য আমাদের দরকার সঠিকভাবে কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে একাডেমি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জায়গাটায়, বিশেষ করে ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিংয়ের জায়গাগুলো ঠিক রাখা, এবং নলেজ জেনারেশনের জন্য যে চেষ্টাটা সেটাও একই সঙ্গে করা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যত চেষ্টাই করেন না কেন, শুধু মেধা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা এই কথাটা আমি প্রায়ই বলি, আমরা বেনজির মতিউরকে দেখেছি, এরা বিসিএসে বিশাল বড় পরীক্ষায় প্রমাণ করেছে তারা বিশাল মেধাবী, কিন্তু তারা সমাজে ধিকৃত ব্যক্তি শুধুমাত্র নৈতিকভাবে আলোকিত নয় বলে। ফলে আমাদের শিক্ষা পদ্ধতিতে বাচ্চাদের মধ্যে অর্থ এবং ক্ষমতার প্রতি যে মোহ, সেটা জ্ঞানের সাথে এটা যুক্ত হয়ে গেছে একটা পদ্ধতির ভুলের কারণে। আমাদের জ্ঞানের সাথে নৈতিকভাবে আলোকিত মানুষ প্রয়োজন। আমরা যদি সেটা আমাদের ক্যারিকুলামে এস্টাবলিশ করতে না পারি, তাহলে বেনজির মতিউর তৈরি হলে লক্ষ্যে পৌঁছানো যাবে না, আবারও জুলাই আসবে। সেই জন্য আমি মনে করি যে শিক্ষার ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশনের জায়গা, একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জায়গা, এবং এথিক্যালি সাউন্ড গ্র্যাজুয়েট তৈরি করা, তাহলে আপনি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন সেটা পাবেন। আপনি দেখেন, আমরা এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পালিয়ে যেতে দেখেছি। এটার কারণটা কি? শুধুমাত্র দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছে এমন শিক্ষককে
যে শিক্ষক তার নিজের ঔরসজাত সন্তানের শিক্ষক, বাবাকেই ধিক্কার জানিয়েছে এত দুর্বল এবং অযোগ্য শিক্ষকের কাছে আমাকে কেন পড়তে হলো, শুধুমাত্র বাবার রাজনৈতিক বিবেচনার কারণে। আমরা কি নতুন বাংলাদেশে এমন একটা স্বপ্ন দেখতে পারি? এমন উপাচার্য হয়ে এমনভাবে কি আমরা প্রশাসন চালাতে পারবো? এবং আমরা চাই যেখানে মেধাবী এবং নৈতিকভাবে আলোকিত মানুষ আসবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবে। আমরা জনাব তারেক রহমানের কাছে এরকম একটা বাংলাদেশ চাই। আমরা এনসিপির কাছে এমন একটা বাংলাদেশ চাই, জামাতে ইসলামের কাছে এমন একটি বাংলাদেশ চাই। আমাদের দেশের মানুষ এভাবেই ভোট দিয়েছে, প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কি ধরনের ঘটনা, যে আমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে পেশাজীবীদের সংগঠন করার এখতিয়ার দেয়া আছে, এন্টাইটেলমেন্ট। আমরা সেখানে দেখেছি সিন্ডিকেট নির্বাচনে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারে দাঁড়াবার জন্য একজন শিক্ষক খুঁজে পাওয়া যায়নি, যেখানে হাজার নিয়োগ হয়েছে। তাহলে কি সমস্ত মেধাবী রাজনৈতিকভাবে বিশ্বাস করা একটি দলে ছিল? তার মানে হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা কি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই? আমরা যদি এগুলো থেকে বের হতে চাই, নতুন বাংলাদেশ চাই, নৈতিকভাবে আলোকিত মানুষ হওয়ার কোনো বিকল্প নেই। এই অঙ্গীকারটুকু যখন মাথায় থাকবে তখনই নিচের দিকে আসবে। আমি বিশ্বাস করি এবার আমরা সঠিক নেতৃত্ব পেয়েছি। আমরা বিরোধী দলের কাছেও এরকম একটি সমাজ তৈরি করার জন্য দায়িত্বশীল মানে আইন প্রণেতা হিসাবে তাদের ভূমিকা চাই, তবেই আমাদের পরিবর্তন হবে। তা না হলে আবার আমরা দেখব যে একই গোলক ধাঁধায় আমরা ঘুরছি। এটা আমরা চাই না। আমরা কিন্তু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার থেকেও তার রাজনৈতিক পরিচয় কী এবং সে কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এই বিষয়গুলোকে কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে যোগ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। সিদ্দিকুর রহমান খান, আপনার প্রত্যাশা? আচ্ছা, আমি যেটি প্রথম কথা বলতে চাই সেটি হলো যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পর যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, সেইখানে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক সময় বলতে শুনেছি যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা। কিন্তু যে ছাত্ররা যে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা অনেক সংস্কার কমিশন করেছেন, কিন্তু কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন নাই। এবং শিক্ষাতে গুণগত পুনঃপরিবর্তনের জন্য ইন্টারিম গভর্নমেন্টের কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখিনি। এটি আমাদেরকে শিক্ষার সাথে সংশ্লিষ্ট হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমাদেরকে এটা ব্যতীত করেছিল। এবং আমি আপনাদের মতো অসংখ্য এই টক শোতে আমি এইসব কথা বলেছি। আমাদের এখন কি পরিস্থিতি? আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে এই ফেসিবাদী শাসনের কাছ থেকে পেলাম, যেখানে ফলাফলের নামে কৃত্রিম ফলাফল তৈরি করে মেধাবী তৈরির নামে কতগুলো মূর্খ তৈরি আমাদের দেশে করেছে। ফলে আমাদের এই দেশের শিক্ষার্থীরা নতুন পরিস্থিতিতেও অটো পাস নিয়ে গেছে এই সরকারের কাছ থেকে, যেটি জাতি হিসাবে আমাদের জন্য চরম মাসুলের সামনে অপেক্ষা করছে। এখন এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি? আজকে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। এহসানুল হক মিলন সাহেব, তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক এবং গণশিক্ষার 3টার দায়িত্ব পেয়েছেন। ববি হাজ্জাজ তিনি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে এই ডক্টর এহসানুল হক মিলন তিনি কিন্তু পরীক্ষিত শিক্ষাক্ষেত্রে, তার কতগুলো যুগান্তকারী মানে গত বিএনপির আমলে শিক্ষাঙ্গন করার ক্ষেত্রে তিনি যে কাজগুলো করেছিলেন, এবং পরবর্তীতে আপনি দেখেন এইটার সুফল কিন্তু আমরা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলোতে পেয়েছি। কিন্তু গত 1.5 দশকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে এর কুফলটা আমরা দেখতে পেরেছি। এখন এই সরকার কিছু প্রতিশ্রুতি তো আমাদের দিয়েছে, নির্বাচনী ইশতেহারে তারা বলেছেন এবং 31 দফাতেও বলেছেন যে তারা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের উপযোগী একটা মানব সম্পদ তারা তৈরি করতে চান। সেই জন্য তারা একটা নিড বেসড এডুকেশনের কথা বলেছেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে নিড বেসড এডুকেশনের কথা বলা হয়েছে, টেকনিক্যাল এডুকেশনের কথা বলা হয়েছে। এবং আজকের দিনে যে বাস্তবতা, সেই বাস্তবতায় বিশ্বের প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী মানব সম্পদ তৈরি করার জন্য একটা শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গীকার আমাদের সামনে তারা দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই যে এই অঙ্গীকারটাকে সামনে রেখেই যে যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হয়েছেন, এহসানুল হক মিলন গত কয়েকদিন ধরে দেখেছেন যে মানুষের একটা সোশ্যাল মিডিয়াতেও প্রকাশিত হয়েছে যে এহসানুল হক মিলন মন্ত্রী পরিষদে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হোক, এবং সেটাই তারেক রহমান বিবেচনা করেছেন এবং তার উপর যে দায়িত্বটি ন্যস্ত করেছেন, একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে তাকে সেখানে দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি 31 দফায়
আগামী দিনের যে ভবিষ্যৎ যে শিক্ষার কাঠামোর কথা বিএনপি বলেছেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলেছেন যে শিক্ষা ব্যবস্থাটাকে তারা কিভাবে গঠন করতে চান, কিভাবে গড়ে তুলতে চান, সেই বিষয়গুলো তারা মনে রেখে সেই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের আগামী দিনের কারিকুলাম, পাঠ্যক্রম সেইগুলোর পরিবর্তন হবে, পরিমার্জন হবে। এবং আপনি দেখেন গত কয়েক বছরে যে আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির মতো যে ঘটনাগুলো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে সেইগুলো পরিমার্জন হয়েছে। আমরা চাই বিএনপি এমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে যে বিএনপি যখন যদিও ক্ষমতায় কখনো না থাকে তখন এগুলোর আর পরিবর্তনের হবে না। আমরা যে জিনিসগুলোর জন্য আন্দোলন করেছি, যেগুলোর বিরোধিতা করেছি, আমরা চাই না বিএনপির কাছ থেকে এই বিষয়গুলো আসুক। তো আমি একজন শিক্ষক হিসাবে এটি মনে করি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়ে, শিক্ষার্থীদের অবস্থান নিয়ে কিন্তু নানামুখী ব্যাপার এখানে আছে। যারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত হন, আমরা কিন্তু মানুষ হিসাবে আমাদের আইন পারমিট করেছে রাজনীতি দিব, কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমি রাজনীতির মানে প্লেটো তো বলছে সব রাজনীতিজীব, আমার মনের মধ্যেও সেটা আছে, কিন্তু সবার আগে যেন আমরা মনে রাখি যে আমরা শিক্ষক। এবং এই শিক্ষক হিসাবে যদি আমি এই ধারণাটা মনে রাখি এবং আমি শিক্ষক হয়ে যখন আমি প্রশাসকের দায়িত্ব পালন করব, তখনও যেন আমি মনে রাখি যে আমি প্রথমে শিক্ষক, তারপরে আমার রাজনৈতিক আদর্শ আছে, আমার অন্য কিছু আছে। কিন্তু এটা যদি করতে চাই তাহলে আমাদের একটা পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি। শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর এবং আমাদের জাতির মেরুদণ্ড যেন হচ্ছে শক্ত থাকে, সেই প্রত্যাশা রইল। ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংলাপ প্রতিদিনে আজকে সে প্রাণবন্ত আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন এবং আমাদের অতিথিদের প্রত্যাশা এবং বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কথা শুনলেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।